বাসর ঘরে কেউ এমন ব্যবহার করে মনে হচ্ছে আমি বাইরের কোনো মানুষ। আমি নিজের ইচ্ছা মতো তোকে বিয়ে করিনি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি তো জানতাম না যে আজকে আমাকে বিয়ে দিবে, তাও আবার এইভাবে। আপনি যেমন জানতেন না আমিও তেমন জানতাম না যে এভাবে আমাকে বিয়ে দিবে, তাও আবার আপনার সঙ্গে। তাও আবার আমার সঙ্গে মানে? তুই কি বলতে চাচ্ছিস? আমি কি দেখতে এতই খারাপ নাকি? আপনি দেখতে খারাপ না, কিন্তু আপনার ব্যবহার অনেক খারাপ। আপনার বাবার কোটি কোটি টাকা আছে, সেজন্য তো আপনার এত অ্যাটিটিউড। লামিয়া কথা শোনার সঙ্গে সঙ্গে রেগে আগুন হয়ে যায়। নয়নের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এর মধ্যেই দরজায় কেউ নক করে। নয়ন দরজা খুলতেই দেখে তার বড় বোন সীমা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রে? তোদের তো আজকে বাসর রাত, আর তোরা দেখতেছি ঝগড়া করতেছিস। বাসর ঘরে কেউ ঝগড়া করে? ঝগড়া করবো না তো কি করবো? বিয়েটা কি আমার মতে হয়েছে? দেখ লামিয়া, যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে যদি বারবার এখন ভাবতে থাকিস তাহলে কিছু হবে? বল, এই সিদ্ধান্তটা পুরো পারিবারিক। পরিবারের জন্যই তো কিছু বলতে পারলাম না, কিন্তু আমাদের দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কখনোই হবে না, এটা তুই লিখে রাখিস সীমা। তুই এগুলো কি বলতেছিস? এরকম করলে হবে? এখন এগুলো বাদ দিয়ে দে, একে অপরের সঙ্গে কথা বল, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে যদি ঝগড়া করতে থাকিস তাহলে কিন্তু কোনো কিছুরই সমাধান বের করতে পারবি না। সীমার কথা শুনে লামিয়া কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে রাগের কষ্ট একসাথে ভাসছে। সে জানে বাস্তবতাকে অস্বীকার করে থাকা যাবে না, কিন্তু মনের ভেতরের অস্থিরতাটাও কমছে না। এদিকে আরিয়ান দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু নীরবে শুনছিল। সে বুঝতে পারছে লামিয়ার কষ্টটা, কিন্তু নিজের অবস্থান থেকেও সে অসহায়। ধীরে ধীরে ভেতরে এসে শান্ত গলায় বলল, দেখেন, আপনি যদি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে না পারেন তাহলে ঠিক আছে, আলাদা হয়ে যাই আমরা। একটু ভেবে কথা বল, তোর মাথা ঠিক আছে? এগুলো যদি আব্বু আম্মু জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য ওনারা কষ্ট পাক। আপনি দেখছি সব দিকে ঠিক রাখতে চান। আপনি আমাকে হাজবেন্ড হিসেবে মেনেও নেবেন না, আবার আলাদা হবেন না, এটা কেমন কথা? সব বিষয়ে এত কথা বলিস না। তুই কি বুঝতে পারছিস না নাকি? সব কিছু জেনে শুনে কেন এরকম কথা বলিস? তুই জানিস না আমি আমার আব্বু আম্মুকে কত ভালোবাসি, তারা আমাকে কত আদর স্নেহ করে। তাদেরকে আমি এভাবে কষ্ট দিতে পারি? বুঝলাম, আপনি তাদের কষ্ট দিতে পারবেন না তাই বলে আমাকে কষ্ট দিবেন। আমিও তো একটা মানুষ, আমি তো আপনাকে ইচ্ছে করে বিয়ে করিনি, সবাই আমাকে জোর করে এই বিয়েতে রাজি করিয়েছে। তাছাড়া আপনার মতো সিনিয়র একটা মেয়েকে আমি বিয়ে কেন করব বলেন তো? আপনি কি ভেবেছেন সেটা আগে বলুন। তাদের এরকম কথা কাটাকাটি করতে দেখে সীমা দ্রুত সেখান থেকে চলে যায়। নয়ন কোনোভাবেই লামিয়াকে বোঝাতে পারছিল না। এদিকে লামিয়া এত পরিমাণে রেগে যায় তার মাথা ঠিক থাকে না। সে রাগের মাথায় পাশে দুধের গ্লাস রাখা ছিল, সেটা দিয়ে নয়নের দিকে ছুরি মারে। এই কাণ্ড দেখে নয়ন বলতে শুরু করে, এটা আপনি কি করলেন? যদি আমার গায়ে লাগবে তখন কি হতো বলেন তো? তাও ভালো আমি সরে গেছিলাম। এত রাগ কিন্তু ঠিক না। আপনি যদি এরকমভাবে আমার সাথে রাগারাগি করেন তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। এমনভাবে কথাগুলো বলছিস মনে হচ্ছে আমি তোর সঙ্গে থাকার জন্য পাগল। রুম থেকে বের হয়ে যা, তোর মুখ দেখতে ইচ্ছে হচ্ছে না। ঠিক আছে, বের হয়ে যাচ্ছি। সবাই এমনিতেই বোঝা যাবে আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি। বুঝতে পেরেছি। সুযোগ বুঝে ভালোই তীর চালাচ্ছিস। সমস্যা নেই, এখন কিছু করারও তো নেই। দরজা লাগিয়ে দিয়ে রুমে কোথায় একটা ঘুমিয়ে পড়। কোথায় ঘুমাবো? আমি এই রুমে বাড়তি তেমন একটা কিছু নেই যেটা নিয়ে আমি ফ্লোরে ঘুমাবো। একটা কাজ করুন, মাঝখানে কোলবালিশ অন্যান্য কিছু দিয়ে মার্ক করে রাখেন। আপনি একপাশে ঘুমান, আমি একপাশে ঘুমাই। নয়নের কথা শুনে লামিয়াও সম্মতি জানায়। লামিয়া অনেক ক্লান্ত থাকায় সে বিছানায় শুয়ে পড়তে দেরি, ঘুমোতে দেরি হয় না। নয়ন কিছুক্ষণ বিছানার উপরে বসেছিল, কিন্তু হঠাৎ কারেন্ট চলে যায়। সে জানালা খুলতেই বাহিরে থেকে বয়ে আসতে শুরু করে ঠান্ডা শীতল হাওয়া। আবহাওয়া দেখে এসে বোঝা যায় আজকে ঝড় হবে, বৃষ্টি হবে। একদিকে তার মনের মধ্যে ঝড় বইছে, অন্যদিকে প্রকৃতির ঝড়। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। সে জানালা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। ততক্ষণে লামিয়া গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। নয়ন কিছুক্ষণ
লামিয়ার মায়াভরা মুখের দিকে তাকিয়েছিল। হঠাৎ বিশাল বড় একটা বজ্রপাতের আওয়াজ হয়। লামিয়ার সঙ্গে সঙ্গে নয়নকে জড়িয়ে ধরে। নয়ন চেষ্টা করার পরেও লামিয়া তাকে ছাড়ছিল না। লামিয়া কিভাবে ভয় পেতে দেখে নয়ন কোলবালিশটা একটু সরিয়ে দেয়। কপালে যে কি দুঃখ আছে কিছুই বুঝতেছি না। কেন যে বিছানায় ঘুমাতে গেলাম। আরে এত জোরে বজ্রপাত, আজকে যে পড়তে হবে কে জানতো। এখন যেভাবে জড়িয়ে ধরে আছে চাইলেও তো ছাড়ানো সম্ভব না। কি আর করব, এভাবে ঘুমিয়ে পড়ি। সারা রাত লামিয়া নয়নকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। সকালে ঘুম ভাঙতেই লামিয়া বুঝতে পারে তাদের মধ্যে থাকা কোলবালিশটা নেই। তার চেয়ে নয়নকে জড়িয়ে ধরে আছে, নয়ন তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুম থেকে উঠে লামিয়া চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। নয়ন ভয় পেয়ে পিছনের দিকে ঘুরে যায়। সঙ্গে সঙ্গে বিছানা থেকে সে পড়ে যায়। নয়ন বলতে শুরু করে, কি ব্যাপার, আপনি এরকম চেঁচামেচি করছেন কেন? কেউ শুনলে কি ভাববে বলেন তো? চিৎকার করবো না তো কি করব? তোকে আদর করব? তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছিস? আমাকে টাচ করার সাহস তোকে কে দিয়েছে বল? আমার খুব ঠেকা পড়েছে আপনাকে জড়িয়ে ধরে ঘুমানোর, টাচ করার। আপনি রাত্রে বজ্রপাতের আওয়াজে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন। আমি চেষ্টা করব, আপনাকে সরাতে পারিনি, এজন্য ওভাবে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে একটু একটু হতে পারে, তাই বলে তুই আমাকে সরিয়ে দিবি না ধাক্কা দিয়ে? তা কেন সরাবি? তোর তো ভালোই লাগছিল, সেই জন্যই তো আমাকে জড়িয়ে ধরেছিলি। তোর চরিত্র আসলেই খারাপ। এটা আপনি কেমন কথা বললেন? আমার চরিত্র খারাপ মানে? আপনি আমার ওয়াইফ, আমি আপনার হাজবেন্ড, আপনাকে জড়িয়ে ধরতে পারি, এটা সাধারণ বিষয়। এখানে চরিত্র খারাপের কি দেখলেন আপনি? নয়নের কথা শুনে লামিয়া একটু এলোমেলো হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থাকে, বলতে শুরু করে, কিন্তু আমি তো তোকে এখনো আমার শরীর টাচ করার অনুমতি দেইনি। এরপর থেকে খবরদার আমার শরীর টাচ করবি না। আপনাকে জড়িয়ে ধরতে আমার বইয়েই গেছে। যেভাবে রাগ দেখাচ্ছেন মনে হচ্ছে অন্য কোনো পুরুষ আপনাকে জড়িয়ে ধরেছে। কপাল ভালো যে আমাদের কালকে বিয়ে হয়েছে। যদি তা না হতো আজকে যে কি হয়ে যেত আমার, সেটাই ভাবছি। নয়ন কথাটা বলেই নিচে চলে যায়। সেখান থেকে শ্যাম্পু আর টাওয়ালটা নিয়ে রুমের দিকে যেতে শুরু করে। অন্যদিকে লামিয়া গোসল করতে অশ্রমে চলে গেছে। কিছুক্ষণ পর নয়ন রুমে প্রবেশ করে অশ্রমে নক না করে অশ্রমে প্রবেশ করতে তার চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় লামিয়া বিনা কাপড়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। অন্যদিকে লামিয়া রেগে নয়নের কোমরের ওপর লাথি দিয়ে বাহিরে বের করে দেয়। নয়ন মনে মনে বলতে শুরু করে, এ আমি কি দেখলাম? আমার একদম এভাবে হুট করে ওয়াশরুমে ঢোকা উচিত হয়নি। আমার নক করা উচিত ছিল। এই ভুলটা আমি কিভাবে করলাম? উনি আমাকে কি ভাববেন এখন? লামিয়া গোসল শেষ করে বাহিরে বের হয়। লামিয়ার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। লামিয়া কিভাবে রাগান্বিতভাবে দেখে নয়ন একটু ভয় পেয়ে যায়। সে অন্য টপিকে কথা বলতে শুরু করে, কি ব্যাপার? গোসল করার পর আপনার মুখটা একদম লাল হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে আপনাকে মেকআপ ছাড়া। যে আপনাকে এত সুন্দর দেখতে মাত্র বুঝতে পারলাম। ফাজলামো করছিস? মনে করেছিস আমি বুঝতে পারবো না? তুই নক না করে অসময়ে ঢুকলি কেন? তুই জানতি আমি গোসল করছি, আমাকে নগ্ন দেখতে ভেতরে ঢুকেছিস, সেটা আমি বুঝি না মনে করেছিস? আপনি ভুল ভাবছেন। আমি আসলে বুঝতে পারিনি গোসল করছিলেন না, বুঝে ভিতরে ঢুকে গেছিলাম। বুঝলাম যে তুই না বুঝে ভেতরে চলে গেছিস, কিন্তু আমাকে দেখার পর বের হলি না কেন? চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিলি কেন? আমাকে ওইভাবে দেখার খুব শখ না? আমার সেরকম কোনো ইন্টেনশন ছিল না। আসলে এই প্রথম কোনো মেয়েকে নগ্ন দেখছি, সেজন্য মাথা কাজ করছিল না। আর আপনি তো আমার পর কেউ নয়। একে তো মামাতো বোন, দ্বিতীয় এখন আমার বউ হন। তাহলে সমস্যা কি? তোর ধান্দা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তবে কিন্তু আমি অনেকবার বলছি, তোর মতো জুনিয়র ছেলেকে আমি আমার হাজবেন্ড হিসেবে নিতে পারবো না। তারপরেও তুই আমার কোনো কথা মাথায় নিচ্ছিস না। আমার রাগ হলে কিন্তু ওর খবর আছে। লামিয়ার কথা শুনে নয়ন একটু স্থির হয়ে যায়। সে বুঝতে পারছিল তার আরও একটু সাবধানে চলা উচিত ছিল। সে লামিয়াকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে ইচ্ছে করে এটা করেনি, ভুলবশত হয়ে গেছে। নয়ন বলতে শুরু করে, সরি, আমার সুন্দরী রাগী বউ, এখন থেকে আর ভুল হবে না। আমার সাবধানে থাকার চেষ্টা করব। তারপর আপনি বেশ স্মার্ট। অবশ্য আপনি রেগে গেলে আপনাকে দেখতে অনেক কিউট লাগে।
আলহামদুলিল্লাহ, এত সুন্দরী একটা বউ পেয়েছি আমি, এটা আমার ভাগ্য। বেশি পাম দিতে হবে না, খবরদার আমাকে তেল মারতে আসবি না। কথা শুনলে একদম গা জ্বলে যায়, আর কখনো যেন আমার না হয়। মেজাজটা খারাপ করিস না আমার। বললাম তো, আর কখনো এমন হবে না। শুধু শুধু বকাবকি কইরেন না। আমাকে একবার মনে হয় আমি কারোর হাজবেন্ড, আবার মনে হয় আমি শত্রু। কখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নয়ন কথা শেষ করে খাওয়া দাওয়া করার জন্য নিচে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর সেখানে লামিয়া আসে। লামিয়াকে দেখে নয়নের আব্বু আম্মু বলতে শুরু করে, মা, তুমি মনে হয় আমাদের উপর অনেক রেগে আছো, তাই না? কি যে বলেন ফুপা, আপনাদের উপরে আমি কি রেগে থাকতে পারি বলেন? সেটা তো তোমার আচার আচরণে আর ব্যবহারেই বোঝা যাচ্ছে যে তুমি রেগে আছো কিনা। যাই হোক, সব কিছু ভুলে যাও। জি ফুফু, ভুলে যাওয়ার চেষ্টা করছি। তবে আপনাদের এরকমটা করা উচিত হয়নি। নয়ন আমার থেকে জুনিয়র, ওর সঙ্গে আমার বিয়ে দেওয়াটা আপনাদের একদম উচিত হয়নি। ওর সঙ্গে আমি সংসার কিভাবে করব? ওকে তো আমি হাজবেন্ড হিসেবে কোনোভাবে মেনেই নিতে পারছি না। খেতে বসছি, কিন্তু এখানেও যদি আপনারা জ্ঞান দেওয়া শুরু করেন তাহলে কিন্তু খাওয়া বাদ দিয়ে উঠে চলে যাব। মেজাজটা এমনিতেই খারাপ। তোকে এখানে কথা বলতে বলেছি, আর তুই লামিয়ার সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছিস? আমি আর একবার যদি শুনেছি ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। আমি যে খারাপ ব্যবহার করেছি এটা তোমাকে কে বলেছে? আমাকে প্রমাণ দাও। শুধু শুধু আমাকে এভাবে অপমান করবে না তোমরা। আমাকে বিয়ে দিয়েছো জোর করে। তুমি কেন জেনে শুনে একটা সিনিয়র মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিবে? উনি হতে পারেন আমার মামাতো বোন, কিন্তু আমার থেকে বয়সে অনেক বড়। এরকম 7 বছরের বড় একটা মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে এখন আমাকে কথা শোনাচ্ছ? বাহ! নয়নের আবেগে ভরা কথাগুলো শুনে উপস্থিত থাকা সবাই চুপ হয়ে গেল। নয়নের বাবাও বুঝতে পারে নয়নের সঙ্গে এভাবে কথা বলা পরে একদম উচিত হয়নি। নয়ন রেগে খাওয়া বাদ দিয়ে উঠে যাবে, তখনই তার আম্মু তাকে হাত ধরে বসিয়ে দেয়। বাবা নয়ন, তুই রাগ করিস না। জানিস তো তোর বাবা কেমন। একটু না হয় রাগের মাথায় তোকে উল্টাপাল্টা কিছু বলেছে, তাই বলে খাওয়া ছেড়ে উঠে যাস না বাবা। খাওয়া শেষ কর। আম্মু, সবাই যদি আমার সঙ্গে এইভাবে খারাপ ব্যবহার করে তাহলে এই বাড়িতে আমার থাকা সম্ভব না। উনিও আমার সঙ্গে এভাবে কথা বলে, আবার তোমরা যদি অপমানজনক কথা বলো আমার কেমন লাগবে বলো তো? আমি কি আমার ইচ্ছে মতোই বিয়েটা করেছি? বাবা, আমি বুঝতে পেরেছি তোর কষ্টটা। এখন আর কিছু বলিস না। খাওয়াটা শেষ করে কোথায় যাবি যা। আর তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো তোর সঙ্গে যেন এমন ব্যবহার আর না করে, কেমন? নয়ন আর কোনো কথা না বলে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর সে খাওয়া শেষ করে রুমের দিকে যেতে শুরু করলো। রুমে গিয়ে বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণ পর লামিয়া এসে নয়নকে বলতে শুরু করে, বিছানায় শুয়ে আছিস, তাহলে আমি কোথায় থাকবো বলতো? কেন? আপনি যদি আমার পাশে এসে থাকেন তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি তো আপনাকে টাচ করছি না, তাহলে প্রবলেমটা কোথায়? আচ্ছা, এইভাবে কথা বাদ দে। আমি ফুপার সঙ্গে কথা বলেছি, আমার একটু বাসায় যেতে ইচ্ছে হচ্ছে। আমাকে তুই বাসায় রেখে আয়। কেন? আপনি কি একা একা বাসা যেতে পারবেন না? আমাকে সঙ্গে যেতে হবে কেন? এখন যদি একা বের হই তাহলে লোকে কি বলবে? এখন আমার বিয়ে হয়ে গেছে, তুই যদি আমার সঙ্গে না যাস তাহলে সবাই কেমন চোখে দেখবে আমাকে বল? তোর আর আমার মধ্যে সম্পর্ক যেমনই থাক, কিন্তু বাইরে সেটা প্রকাশ পেতে দেওয়া যাবে না। বাইরে মানুষ কি মনে করবে সেটা নিয়ে আপনাদের খুবই উৎসাহ, কিন্তু আমি যে একটা মানুষ সেটা আপনার কখনো হয়তো মনে হয় না। আচ্ছা যাই হোক, আপনি রেডি হন, আপনাকে বাসায় রেখে আসছি। আমি আপনাদের মতো স্বার্থপর না। নয়নের কথা শুনে লামিয়া ভ্রু কুঁচকে তাকায়, কিন্তু নয়ন তার দিকে নজর না দিয়ে মোবাইলে ব্যস্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর লামিয়া রেডি হয়ে নয়নকে বলতে শুরু করে, আমি তো রেডি, তুই রেডি হচ্ছিস না কি জন্য? যে আপনার মতো আমার মেকআপ করতে হয় না, আমার রেডি হতে 2 মিনিট সময় লাগবে। নয়ন কথাটা বলেই একটা পেয়ার আর একটা শার্ট পরেই মুহূর্তের মধ্যে রেডি হয়ে গেল। লামিয়া দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েদের মতো কি আর ছেলেদের কোনো ঝামেলা আছে নাকি রেডি হতে? সমস্যা লাগবে কেন? একটা প্যান্ট আর একটা শার্ট পরে রেডি, আর আমাদের কত কি করতে হয়।
হ্যাঁ সব জানি। কি করেন আপনারা এখন আর কথা না বলে তাড়াতাড়ি বের হন, বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি কোথা থেকে আসলো হঠাৎ করে? ফুপা নিয়ে এসেছে নাকি? জি না, আমার ফ্রেন্ডকে কল করেছিলাম, কই গাড়িটা পাঠিয়েছে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি বের হন, অনেকক্ষণ হলেও দাঁড়িয়ে আছে। লামিয়া আগে আগে যাচ্ছিল আর পিছনে নয়ন ভারী একটা লাগেজ নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা গাড়িতে উঠে সরাসরি লামিয়ার বাসায় গিয়ে নামে। বাসায় নামার পরে নয়ন বলতে শুরু করে, তাহলে আমি এখন যাই? এখন তো আর কোনো প্রবলেম নেই, আমি নিশ্চয়ই বাসায় একা একা যেতে পারবেন। এটা তুই কেমন কথা বললি বলতো? আব্বু আম্মু যদি তোকে না দেখতে পায় তাহলে কি ভাববে বল? তোর সঙ্গে হয়তো আমার সম্পর্ক ভালো না, কিন্তু তারা যেটা বুঝতে পারে তাহলে কষ্ট পাবে। প্লিজ তুই করে খা, আমি তোর জামা কাপড় নিয়ে এসেছি, প্রবলেম হবে না। ও আচ্ছা, আপনি তাহলে প্রস্তুতি নিয়ে এসেছেন আর আমার জামা কাপড় সঙ্গে নিয়ে এসেছেন, আমাকে তো বললেন না। এটা যদি আমি করতাম এতক্ষণে ঝড় হয়ে যেত। বেশি কথা বলিস না, তাড়াতাড়ি চল তো। লামিয়া কথাটা বলেই নয়নকে সঙ্গে নিয়ে রুমে প্রবেশ করলো। লামিয়া পরিবার তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়। তাদের ব্যাগটা নিয়ে রুমে রেখে আসে। লামিয়ার বাবা বলতে শুরু করে, আচ্ছা তোমরা যে আসবে আমাকে একটাবার বলবে না? আমি তো গাড়ি পাঠিয়ে দিতাম, না বলে এইভাবে চলে আসলে। আমি তোমাদের চমকে দিতে চেয়েছিলাম, এটা সারপ্রাইজ। তুমি গাড়ি পাঠাবে কেন? নয়ন তো আছেই, ও থাকতে তোমার কষ্ট করতে হবে কেন? বাবা নয়ন, কেমন আছো তুমি? তুমি তো এই বাসায় আসতে চাও না, কিন্তু এখন তো এই বাড়ির জামাই। তুমি এখন তো রেগুলার আসতে হবে। তোমার উপরে আমার অনেক আশা, কিন্তু আমাকে কখনো হতাশ করো না। কি যে বলেন মামা, আমি আপনাদের কখনো হতাশ করব না। করব তো আগে একটা ছিল, এখন তো আরও গভীর সম্পর্ক হয়েছে। হ্যাঁ সেটাই তো আমি বলি, তোমার সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, কিন্তু এখন বলবো না, পরে বলবো। এগুলো এখন তোমরা এসেছো, খাওয়া দাওয়া করো, একটু রেস্ট করো, তারপরে এই বিষয় নিয়ে কথা বলবো। লামিয়ার বাবার কথা শেষ হতেই লামিয়া নয়নকে সঙ্গে নিয়ে তার রুমে যায়। নয়ন রুমে প্রবেশ করে বলতে শুরু করে, কি ব্যাপার, এটা কি কোনো রুম নাকি জাদুঘরে আসলাম? কিছুই বুঝতে পারছি না। কেন এটা জাদুঘর হবে কেন? কোন অ্যাঙ্গেলে এটাকে তোর জাদুঘর মনে হচ্ছে বুঝিয়ে বলতো। না, চারপাশে এত ছবি, আপনার আবার মেকআপের কোনো অভাব নেই, সেজন্য বললাম আর কি। তোর আজকে খবর করে দেব, দাঁড়া। সব সময় শুধু ফাজলামো। লামিয়া কথাটা বলে নয়নের দিকে দৌড় দেয়, কিন্তু ফ্লোর পিছিল থাকায় লামিয়া স্লিপ কেটে নয়নের গায়ের উপর দিয়ে পড়ে নয়নও লামিয়াকে সঙ্গে নিয়ে বিছানার উপরে পড়ে যায়। নয়নের বুকের সঙ্গে লামিয়ার বুকটা লাগতেই নয়ন যেন অন্যরকম একটা অনুভব করতে শুরু করে। একে অপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ নয়নকে সরিয়ে দিয়ে বিছানার উপরে বসে পড়ে লামিয়া। তুই দেখ কি আমি স্লিপ তোর শরীরের উপর নিয়ে পড়লাম, তাহলে তুই আমাকে সরিয়ে দিবি না? তা না করে তুই আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলি কেন? সুযোগ তো পাই না, ভুলে একটা সুযোগ আমার সামনে এসেছে, আর সেটা যদি কাজে না লাগাই তাহলে কেমনে হবে বলেন? আপনাকে মন ভরে একটু দেখলাম, আপনি তো আমাকে হাজবেন্ড হিসেবে মানেন না, কিন্তু আপনাকে আমি বউ হিসেবে মেনে নিয়েছি। বিয়ে তো বারবার হয় না। আচ্ছা, তোর কি সব সময় এরকম রোমান্টিক কথা বলতে ভালো লাগে? এইসব কথা শুনলে আমার গা জ্বলে যায়, বিরক্তি লাগে। তোকে যতই বলি আমার থেকে দূরে থাকতে, ততই তুই আমার কাছে আসার চেষ্টা করিস। এটা কিন্তু একদম ঠিক না। আমি তো আপনার কাছে যাওয়ার চেষ্টা কখনোই করিনি, আপনি তো বারবার একটা না একটা অঘটন ঘটিয়ে আবার কাছে চলে আসেন। আমার কি দোষ? ওদের দোষ কাউকে দিতে হয়, সেটা নিজেকে দেন, আমাকে না। তোর সঙ্গে তর্ক করার মতো মুড আমার এখন নেই। আমার একটু রেস্ট নিতে হবে। শর্ত, এখন আমি একটু রেস্ট নেব। এই কথা বলেই লামিয়া বিছানার এক পাশে শুয়ে পড়ে। নয়ন বিছানায় বসে বসে মোবাইলের সময় কাটাচ্ছিল। কিছুক্ষণ পরে দুলাভাই দুলাভাই বলতে বলতে দৌড়ে এসে বিছানার উপরে উঠে বসে পড়ে লামিয়ার বোন। সাথী, দিনে দিনে বড় হচ্ছিস, বুদ্ধি জ্ঞান কি কমে যাচ্ছে নাকি? দেখতে পাচ্ছিস রুমের মধ্যে আমি আর তোর দুলাভাই আছি, তাহলে পারমিশন না নিয়ে এভাবে হঠাৎ করে রুমে প্রবেশ করে কেউ, এটা কোন ধরনের ম্যানার? দেখ আপু, তুমি এতদিন পরে এসেছো, এখন আমি তোমার রুমে ঢুকতে পারমিশন নিব? তুমি এটা বলতে পারলে আমাকে? দুলাভাই কিছু বললো না? তুমি আমাকে এই কথা বললে, এটা দুলাভাই বললে মেনে নিতে পারতাম, কিন্তু তুমি বললে মানতে পারছি না। এক সাথী, এরকম ছেলে মানুষই করতে নেই।
তোর দুলাভাই তোকে নিয়ে কি ভাববে? আর ও কি অপরিচিত কেউ নাকি? ও তো তোর ভাই হয়। ওকে নতুন করে আবার চেনার কি আছে তোর? আচ্ছা চুপ করেন না, ছোট মানুষ ভুল করে ফেলেছে। এটা নিয়ে এত কথা বলার কি আছে? ভুল তোরাই বলবে, বড়রাই সবসময় ভুলের উপরে থাকে, আর ও তো ছোট। বড়রা ভুল করে মানে? তুই কাকে মিন করলি? কথাটা বলি নিশ্চয়ই কথাটা আমাকে বললি? যার মনে যা লাভ দিয়ে ওঠে তা। আমি তো কারো নাম উল্লেখ করে বলিনি, তাহলে আপনার গায়ে লাগলো কেন? একটা কথা ভুলে যাস না কিন্তু, বয়স আমার বেশি, আমাকে শেখাতে আসিস না। তোর থেকে খুব ভালো বুঝি আমি। তুই কি বলতে চাইছিস সব বুঝতে পেরেছি। লামিয়ার কথা শুনে নয়ন চুপ হয়ে গেল। সে আর কোনো কথা না বলে মোবাইল স্ক্রল করতে শুরু করলো। এভাবে মোবাইল টিপতে দেখে সাথী বলতে শুরু করে, কি ব্যাপার ভাইয়া, তুমি এতদিন পরে আসলে আমাদের বাসায়, তাও আবার আমার বোনের হাজবেন্ড হয়ে, কিন্তু তুমি এভাবে আমার সঙ্গে গল্প না করে মোবাইল টিপছো কেন? তাহলে কি করব বলো? আমি কিছু বললেই তো তোমার বোন রেগে যায়, তাই চুপচাপ বসে মোবাইল স্ক্রল করছি। এছাড়া আর কোনো উপায় দেখছি না। আপু কথা বলে না তাই কি হয়েছে? আমি তো আপনার সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে আড্ডা দেন, তাহলে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আচ্ছা চলেন একটা কাজ করি, ছাদে যাই। অনেক সুন্দর পরিবেশ, আমাদের ছাদের চারিপাশে গাছগাছালি গেলেই আপনার মন ভালো হয়ে যাবে, আমি শিওর। এখন ছাদে যাওয়া যাবে না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর ছাদে গিয়ে কি করবি? তুমি এত কথা বলো কেন আপু? তুমি নিজে তো যাবেই না, আবার আমাদেরকে যেতে দিবে না। ছাদে অনেক সুন্দর সুন্দর পেয়ারা ধরেছি, দুলাভাইকে নিয়ে সেগুলো পেরে আনি। পেয়ারা পেকে গেছে সেটা আমাকে আগে বললি না কেন? পেয়ারা গাছ আমি লাগিয়েছি, আর আমি সেটা পারবো, বুঝতে পারলি তো? তুই হাত দিবি না। কোথায় লেখা আছে যে আমি পেয়ারা পারতে পারবো না? আর এটাই বা কোথায় লেখা আছে যে গাছটা তুমি লাগিয়েছো? তুই তো দেখছি অনেক পাকনা হয়ে গেছিস, বড় বড় কথা বলিস। এখন যা, পরে ছাদে যাব। সাথী তার বোনের কথা না শুনে নয়নকে টেনে নিয়ে ছাদে যায়। নয়ন ছাদে গিয়ে বলতে শুরু করে, কি ব্যাপার সাথী, ছাদে যে এত সুন্দর পেয়ারা গাছ হয় সেই রকম তো জানতামই না। এত সুন্দর পেয়ারা ধরেছে, বাহ মাশাল্লাহ, দেখতে অনেক ভালো লাগছে। তা কয়েকটা পারো, খাই। নিশ্চয়ই, আপনাকে পেয়ারা খাওয়ানোর জন্যেই তো ছাদে নিয়ে এসেছি। এই ধরুন, এটা অনেক মজা লাগবে, একবার খেয়ে দেখুন। আসলেই তো পেয়ারাগুলো তো অনেক মিষ্টি। ছাদে এত সুস্বাদু পেয়ারা গাছ লাগানো যায় আগে জানতাম না। আমার বাসার ছাদেও কয়েকটা লাগাতে হবে। নয়ন সাথীর সঙ্গে পেয়ারা খাচ্ছিল আর গল্প করছিল। কিছুক্ষণ পরে লামিয়া গিয়ে সাথীকে বকাবকি করতে শুরু করে। সাথী মন খারাপ করে অন্য পাশে গিয়ে বসে আছে। নয়ন লামিয়াকে বলে, আপনি কি কাজটা ঠিক করলেন? ছোট মেয়ে, ওকে এত কিছু বোঝে? ও কিভাবে বকাবকি করেন? কি জন্য আপনি সবসময় ছোটদের সবসময় আদর স্নেহ করতে হয় সেটা কি আপনি জানেন? ও ছোট না, তুই এখন ওকে চিনতে পারিসনি। ও আসলে একটা পাকনা। আমি ওকে বললাম কিছুক্ষণ পরে ছাদে গিয়ে পেয়ারাগুলো পেরে আনছি। ও লাফাতে লাফাতে ছাদে এসেছে কেন? এগুলো বিষয় না, আর কোনো কথা বললেন না। এখন যেগুলো বাকি আছে সেগুলো পেরে আপনি খান, প্রবলেম নাই। পেয়ারাগুলো পেরে নিয়ে কি আমি একা একা খাবো নাকি? সবাইকে সামনে নিয়ে খাবো। আর এটা নিয়ে এত কথা বলার কি আছে? আচ্ছা যাই হোক, এখন এই বিষয়গুলো নিয়ে কথা না বলাই ভালো। শুধু শুধু মেয়েটা রেগে অন্য পাশে গিয়ে বসে আছি, রাগটা ভাঙলাম। দেখি কত পারেন। আমার তো দরকার পড়ে নাই। ওকে আদর দিতে দিতে ও মাথায় উঠে গেছে। এখন ওকে যত প্রশ্রয় দেওয়া যাবে তত মাথায় উঠবে। তোর যদি এত দরকার পড়ে তাহলে তুই ওর রাগ ভাঙা। আচ্ছা, এখন এগুলো কথা বাদ দিয়ে নিচে চলেন, সাথে তুমি আসো। আরও অভিমান করে থেকো না। তুমি জানো তো তোমার বোন কেমন, আসো আমার সঙ্গে। নয়নের এরকম উস্কানিমূলক কথা শুনে লামিয়া রেগে গিয়ে নয়নকে সাথে সামনেই চড় মেরে বসে। এই কাণ্ড দেখে সাথী অবাক হয়ে যায়। অন্যদিকে নয়ন গাল ধরে সরাসরি নিচে চলে যায়, গিয়ে রুমে শুয়ে পড়ে। এদিকে সাথী লামিয়াকে বলতে শুরু করে, আপু এটা তুমি কি করলে? তুমি ভাইয়াকে কিভাবে মারলে? কেন? কাজটা একদম ঠিক করনি, অনেক খারাপ। কি কথা বলেছেন এমন? তার জন্যে আপনার গায়ে হাত তুললে তুমি? তুই একদম কথা বলবি না। তোর মনে নাই ওর গায়ে হাত তুলেছি আমি? এমনিতেই তোর সঙ্গে পারা যায় না, তার উপরে আবার তোকে মাথায় তুলেছে, সেজন্য রাগ কন্ট্রোল করতে পারিনি। এখন একটা কথা আমার সামনে বলিস না, মেজাজটা কিন্তু খারাপ।
তাই বলে তুমি তোমার হাজবেন্ডকে মারবে, এই শিক্ষাই কি তোমাকে আব্বু আম্মু দিয়েছিল? বেশি কথা বললে তো বলবে ছোট মুখে বড় কথা ফুটেছে, কিন্তু আসলে এটাই বাস্তব কথা। নিজের হাজবেন্ডের গায়ে যে হাত তোলে সে কখনোই ভালো একজন ওয়াইফ হতে পারে না। সাথীর এরকম প্রতিবাদমূলক কথা শুনে লামিয়া রেগে গিয়ে সাথীকেও একটা চড় মেরে বসে। সাথী কান্না করতে করতে তার রুমে চলে যায়। লামিয়ার ছাদে না থেকে তার রুমে গিয়ে দেখে নয়ন ততক্ষণে ঘুমিয়ে গেছে। নয়নকে দু একবার ডাকলেও সে সাড়া দেয় না। কিছুক্ষণ পর লামিয়া ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আজান হওয়ার আগে নয়নের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে লামিয়া তার পাশে ঘুমিয়ে আছে। তারপর সে আর কোনো উপায় না পেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর লামিয়ার চোখ খুলতে দেখে নয়ন সোফার উপরে বসে আছে। লামিয়া নয়নকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে লামিয়া কি বলে? আপনি হ্যাপি তো? বয়সে ছোট দেখে সম্মান না করলে অন্তত হাজবেন্ড হিসেবে তো একটু সম্মান করতে পারতেন। এভাবে গায়ে হাত তুলবেন কখনো কল্পনা করতে পারেননি। যাই হোক, ভালো করেছেন। আর কিছু বলার নেই আপনাকে। দেখ নয়ন, তখন আমার মাথায় এমনিতেই ঠিক ছিল না। রাগের মাথায় তোকে সাথীর সামনে ওভাবে চড় মেরে ফেলেছি। আসলে ওকে চড় মারাটা আমার একদম উচিত হয়নি। তো এই বিষয়টা ভুলে যা প্লিজ। শরীরের ব্যথা ভুলে গেলেও মনে যে কতটা তৈরি হয়ে গেছে, সেই ক্ষতিটা কি কখনো শুকাবে? মানুষের রাগ থাকতে পারে, তাই বলে এতটা রাগ থাকা উচিত না যেটার জন্য অপর প্রান্তের মানুষ কষ্ট পায়। আমি এরকম রাগ কখনো কাউকে দেখাইনি, আর দেখাবো না। আমার জন্য কেউ কষ্ট পাক সেটা আমি কখনোই চাইবো না। দেখ, তোকে আমি রিকোয়েস্ট করতেছি এই বিষয়গুলো ভুলে যা। এর জন্য কিন্তু আমি সাথীকেও মেরেছি। এখন এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আমি যে ভুল করেছি সেটা আমি বুঝতে পেরেছি। এখন তুই যদি ভুলতে না পারিস তাহলে আমাকে একটা চড় মেরে দে। সেটা দরকার হবে না। আমি তো বললামই, আমি আপনার মতো কখনোই কাউকে কষ্ট দিয়ে কথা বা কোনো কিছু করতে পারবো না। এখন আপনি আমার সঙ্গে কথা না বললে আমি খুশি হব। নয়ন কথাটা শেষ করতেই রুমের বাইরে থেকে কেউ একজন নক করে নয়ন দরজাটা খুলতে দেখে লামিয়ার বাবা তাকে দেখে নয়ন বলে, মামা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। না বাবা, এখন আর বলবো না। তোমার সঙ্গে আমার অনেক কিছু কথা ছিল। জি মামা, বলেন। কালকে রেডি হয়ে থেকো, তোমাকে অফিসে নিয়ে যাব। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলেন মামা? কেমন সারপ্রাইজ? দেখো তো পাগল ছেলে, সারপ্রাইজ কি সেটা যদি এখনই বলে দিই তোমাকে, তাহলে এটা কি সারপ্রাইজ হলো? সরি মামা, আসলে বুঝতে পারিনি। হুট করে মুখ দিয়ে বের হয়ে গেছে। আমি কি একাই যাব নাকি? না, তুমি একা হয়ে যাবে কেন? আমি আছি, আর লামিয়া তো আছে। আল্লাহ, আমিও তোমার সঙ্গে যাব। আসলে মামা, কালকে আমি বাসায় চলে যেতে চাইলাম, কিন্তু আপনি তো অফিসে যেতে বলছেন। এখন কি করি বুঝতে পারছি না। আজকে আসলে কালকে তোমার বাসায় যেতে হবে কেন? কয়েকদিন থাকো, তারপর বাসায় যাও। এত তাড়া কিসের? আচ্ছা ঠিক আছে মামা, আমি সকালে রেডি হয়ে থাকবো। লামিয়ার বাবা কথাটা বলেই নয়নের মাথায় হাত বুলিয়ে চলে গেল। নয়ন দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় বসতে যাবে, তখনই লামিয়া তাকে জিজ্ঞেস করে, ব্যাপার নয়ন, আব্বু তোকে কি বললো? সাথী আমার আব্বাকে সব কিছু বলে দেয়নি তো? ওর তো পেটে কোনো কথা থাকে না নাকি? তুই কিছু বলেছিস আব্বুকে? না বুঝে হুটহাট করে একটা কথা বলবেন না। মামা এসেছিল অন্য একটা দরকারে, কালকে আমাকে নিয়ে অফিসে যাবে, সেটাই বলতে এসেছিল। আপনি উল্টা আর একটা কথা ভেবে যাচ্ছেন। তোকে নিয়ে অফিসে যাবে কেন? আপু তো আমাকে বললো কালকে অফিসে যাওয়ার জন্য, কিন্তু তুই যে যাবি সেটা তো আমাকে বললো না। হয়তো অফিস ভিজিটের জন্য নিয়ে যাচ্ছে আমাকে, আবার অন্য কিছু হতে পারে, আমার কোনো আইডিয়া নেই। কালকে গেলেই বুঝতে পারবো। লামিয়ার সঙ্গে নয়ন কথা বলতে চাইছে না। লামিয়ার প্রতি তার শুধু ঘৃণা কাজ করছে। সে আর কোনো কথা না বলে সোফায় বসে মোবাইল দেখছিল। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এদিকে লামিয়াও বিছানায় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতে নয়ন গোসল দিয়ে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে ফর্মাল ড্রেসে। লামিয়া নিচে থেকে এসে দেখে নয়ন রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নয়নকে এরকম ফর্মাল ড্রেসে দেখে লামিয়া হা করে তাকিয়ে আছে। তার থেকে চোখটা ছাড়াতে পারছে না। কি ব্যাপার, এরকম ফর্মাল ড্রেস পরেছিস দেখে তো অফিসারের মতো লাগছে। যাই হোক, একটু ওয়েট কর, আমি রেডি হচ্ছি। আব্বু বাইরে বসে আছে, তুই ওখানে যা। নয়ন নামের কথা শুনে নিচে চলে যায়। সেখানে গিয়ে দেখে লামিয়ার আব্বু বসে আছে। তার পাশে বসতেই বলতে শুরু করে, বা নয়ন, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে ফর্মাল ড্রেস পরো, কিন্তু না বলতেই পড়েছো। তোমাকে অনেক মানিয়েছে। আর লামিয়া কোথায়?
এখনও কতক্ষণ লাগবে? লেট হয়ে যাচ্ছে তো আমার। আমাকে বলল অল্প সময় লাগবে, হয়তো রেডি হচ্ছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আব্বু আমি চলে এসেছি, আমাকে কেমন লাগছে বললে না তো। তুমি কিন্তু এখন আর আমাকে আগের মতো প্রশংসা করো না। অনেক সুন্দর লাগছে আম্মু। চলো, আমাদের এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, দ্রুত যেতে হবে। তাড়াহুড়ো করে সবাই গাড়িতে অফিসের দিকে চলে যায়। এদিকে অফিসের সবাই তাদের জন্য শুভেচ্ছা উপহার রেডি করে ফেলেছে, তারা যাতে সবাই শুভেচ্ছা জানায়। নয়নের হাতে ফুলের তোড়া তুলে দেয়। এটা দেখে লামিয়া একটু অবাক হয়ে যায়, কারণ তাকে ছেড়ে নয়নকে এত সম্মান দেওয়াটা তার পছন্দ হচ্ছিল না। সে বুঝতেই পারছে না কি হচ্ছে। সবাই শুভেচ্ছা জানানোর পর অফিসে প্রবেশ করে নয়ন লামিয়া। লামিয়ার আব্বু সবার সঙ্গে কথা বলতে বলতে লামিয়ার আব্বু সবাইকে বলে, অ্যাটেনশন প্লিজ, আমি আপনাদের আজকে বিশাল একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। আপনারা হয়তো অনেক অবাক হবেন, তবে আমি খুবই আশাবাদী যে আমি যেটা করতে যাচ্ছি বা বলতে যাচ্ছি সেটাই এই অফিসের জন্য অনেক হেল্পফুল হবে। এটাই আমি আশা করি। আপনারা সবাই রেডি তো? জি স্যার, আমরা সবাই রেডি আছি। আপনি বলুন, আমরা অনেক এক্সাইটেড আপনার কথা শোনার জন্য। অনেক দিন হলো এই অফিসের ফ্যাক্টরির জন্য কত কিছু করেছি। খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে এই ফ্যাক্টরি দাঁড় করিয়েছি। এখন ক্লান্ত হয়ে গেছে। আমি এই দায়িত্ব অন্য কাউকে দিতে চাইছি। আমি এখন অবসরে যেতে চাই, রিল্যাক্স থাকতে চাই। লামিয়া তার বাবার কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে আছে। তার মনে আনন্দ দিয়ে বয়ে যাচ্ছে। সে একটা কথাই শুধু ভেবে যাচ্ছে, কখন তার বাবা তার নামটা অ্যানাউন্সমেন্ট করবে। অফিসের সবাই অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। কিছুক্ষণ পর লামিয়ার আব্বু বলতে শুরু করে, যেহেতু জেনারেল ম্যানেজার অর্থাৎ জিএম এর পোস্ট খালি, সেজন্য আমি দুইটা জায়গা দুজনকে বসাতে চাই। প্রথমত আমার মেয়ের জামাই নয়নকে, ওকে এই কোম্পানির এমডি হিসাবে দায়িত্ব অর্পণ করছি। অন্যদিকে আমার মেয়ে জিএম হিসাবে দায়িত্ব অর্পণ করে দিলাম। এখন ওরা দুইজনই এই ফ্যাক্টরিকে আরও উপরে পৌঁছে নিয়ে যাবে, এইটাই আমার আশা। লামিয়া তার আব্বুর কথা শুনে তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। তার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। সে কিছুই বুঝতে পারছে না তার আব্বু কোন হিসেবে নয়নকে এই কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব দিল, আর সেখানে তাকে জেনারেল ম্যানেজারের দায়িত্ব দিল, যেখানে এমডির দায়িত্বটাই তার পাওয়ার কথা। সে কোনো কিছু বুঝতে পারছে না। সবকিছু যেন তার হওয়ার আশা মনে হচ্ছে। লামিয়ার বাবার অ্যানাউন্সমেন্ট শুনে সবাই অনেক খুশি হয়, তালি দিতে শুরু করে, অ্যাপ্রিসিয়েট করে নয়নকে সবাই। আবার যার যার কাজে ব্যস্ত হয়ে গেল। নয়ন লামিয়ার বাবাকে একটা সাইডে নিয়ে এসে বলতে শুরু করে, মামা, এটা আপনি কি করলেন? আপনি যে এত বড় একটা দায়িত্ব আমাকে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সেটা আমাকে আগে বলতে পারতেন। সেখানে আপনার মেয়ে আছে এর দায়িত্ব পালন করার জন্য, সেখানে আপনি আমাকে এই দায়িত্ব কেন দিলেন? দেখো বাবা, আমি যা করেছি অনেক ভেবে চিন্তা করেছি। আমি অনেক দিন এই কোম্পানির দায়িত্ব পালন করছি। কি করলে এই কোম্পানির জন্য ভালো হবে সেটা আমার থেকে ভালো আর কেউই বলতে পারবে না। আমি নিজ হাতে অনেক কষ্ট করে এই কোম্পানি দাঁড় করিয়েছি। এখন এইটার দায়িত্ব সম্পূর্ণ তোমার, আর তোমাকে আমি যোগ্য বলে মনে করছি। সেজন্য এই দায়িত্ব আমি তোমাকে দিয়েছি। আর তোমাকে লামিয়াকে নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তুমি তোমার দায়িত্ব পালন করে দাও। ও যে দায়িত্ব দিয়েছি সেটা পালন করতেই হিমশিম খেয়ে যাবে, আমি এটা খুব ভালো করেই জানি। তারপরেও মামা, এতক্ষণে হয়তো উনি আমাকে খারাপ ভেবে ফেলেছে। এমনিতে আমাকে লোভী বলে সম্বোধন করে, তার উপর আপনি এখনই কোম্পানির এমডির দায়িত্ব আমাকে দিয়েছেন। এখন তো উনি আরও রেগে যাবেন। আপনি প্লিজ এই দায়িত্বটা আমাকে না দিয়ে ওনাকে দেন, সেটাই ভালো হবে। আমি যেটা করেছি সেটা সবার ভালোর জন্য করেছি লামিয়া। অনেক রাগী, ওকে যদি এত বড় একটা দায়িত্ব দিই ও ঠিক মতো এই দায়িত্ব পালন করতে পারবে না। সেজন্য তোমাকে দিয়েছি, তুমি এই দায়িত্বর যোগ্য। কিন্তু হঠাৎ করে আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন, এটা আমি পালন করতে পারবো কি? এত বড় জায়গায় আমি কখনো কাজ করিনি, আমার সেই যোগ্যতা নেই। সবাই তোমাকে হেল্প করবে, আমি তো আছি, লামিয়াও তোমাকে হেল্প করবে। তাছাড়া অফিসের অন্য স্টাফ তো আছে। তুমি এত চিন্তা করছো কেন? সবাই তোমার পাশে থাকবে। নয়ন আর কোনো কথা না বলে অফিসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। সবার সঙ্গে পরিচয় হচ্ছিল। অন্যদিকে লামিয়ার আব্বু সব কাগজপত্র রেডি করছিল। এদিকে লামিয়া একটা রুমে বসে আছে, ভীষণ রেগে আছে।
তার বাবার এরকম কাণ্ড দেখে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাহিরে বের হয়। সে দেখতে পারে নয়ন সবসময় কথা বলছে। নয়নকে দেখে এগিয়ে গিয়ে বলতে শুরু করে, তুই কাজটা একদম ঠিক করিসনি। আব্বুকে ফুসলিয়ে ফাসলিয়ে কোম্পানির এমডির দায়িত্বটা নিয়ে নিলি, একদম ঠিক করিসনি। বিশ্বাস করুন, আমি কিছুই জানতাম না এই বিষয়ে। মামা শুধু আমাকে অফিসে আসতে বলেছিল, কিন্তু এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য যে অফিসে নিয়ে এসেছে সেটা আমি জানতাম না। এতদিন তোকে আমি ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু আজকে তোকে হাড়ে হাড়ে আমি চিনতে পেরেছি। তুই যে কত বড় একটা লোভী আজকে জানতে পেরেছি। আপনি কি বলছেন এগুলো? আপনি কি বলছেন এগুলো? আমি কখনোই লোভী ছিলাম না। লোভী নয়, আমি এই দায়িত্বে থাকতে চাই না। মামাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনাকে এই চেয়ারে বসাই, কিন্তু মামা আমাকে এই দায়িত্বটা দিতে চায়। এখন আমি কি করব বলেন? চুপ থাক, একদম কথা বলবি না। সবকিছু জেনে শুনে এখন নাটক করছিস, মনে করেছিস আমি কিছুই বুঝি না। তুই আমার চোখের সামনে থেকে যা, আমিও দেখে নিব কিভাবে তুই এই দায়িত্বে থাকিস। আপনি এভাবে চিৎকার করছেন কেন? অফিসের সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। প্লিজ আপনি বাসায় গিয়ে যা বলার বলুন, কিন্তু এখানে একটু চুপ থাকুন। সবাই খারাপ ভাববে আপনাকে। যত সব আদিক্ষেতা, নিজেকে খুব চালাক মনে করিস তুই না? আমি কিছুই বুঝি না। তুই অল্প কথা বলিস, কিন্তু তোর মনের মধ্যে অনেক প্যাচ আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। পুরো অফিসের সবাই তাদের দেখে তাকিয়ে আছে। লামিয়া অনেক উচ্চ স্বরে কথা বলছিল, কিন্তু নয়ন আর সেখানে দাঁড়িয়ে না থেকে অন্য জায়গায় চলে যায়। কিছুক্ষণ পর লামিয়ার আব্বু নয়নকে ডেকে নেয়, ডেকে বলতে শুরু করে, নয়ন সব কিছু রেডি করে ফেলেছি। লামিয়া, আমি কি শুনলাম তুমি নাকি অফিসের মধ্যে চেঁচামেচি করেছো নয়নের সঙ্গে? এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু অতিরিক্ত রাগারাগি করছো। শুধু নয়নকে দোষ দিচ্ছিস কেন? ওকে দায়িত্ব আমি দিয়েছি, এটাও ইচ্ছা করে আমার কাছে চেয়ে নেয়নি। আর এটা কোনো চাওয়ার জিনিস নয়। আমি ওকে যোগ্য মনে করেছি, সেই জন্য ওকে দায়িত্ব দিয়েছি। তোকে যে দায়িত্ব দিয়েছি সেটাই ভালোভাবে পালন কর। একদিন তুই এই দায়িত্বটা পেতে পারিস। তুমি কি কাজটা ঠিক করেছো আব্বু? আমি তোমার মেয়ে, তুমি আমাকে চেয়ারম্যানের দায়িত্ব না দিয়ে নয়নকে দিয়ে দিলে। বাহ, এই ভালোবাসা তাহলে আমাকে? আমি তো ভেবেছিলাম সবচেয়ে বেশি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু এখন মনে হচ্ছে না, নয়নই তোমার ছেলে, আমি তোমার কেউ না। এখন কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। নয়ন আর তুই তো একই, তোরা হাজব্যান্ড ওয়াইফ। যে কোনো একজনের দায়িত্ব দিলেই তো হলো। তোকে যে কোনো দায়িত্ব দিন তা তো না। তুই এরকম করছিস কেন? লামিয়া কোনোভাবে মেনে নিতে পারছিল না তার বাবার সিদ্ধান্ত, কিন্তু তার বাবারও একই কথা। সে যেটা করেছে ভেবে চিন্তে করেছে। তিনি নয়নকে যোগ্য মনে করেই চেয়ারম্যানের চেয়ারে বসে আছে, কিন্তু লামিয়া এটার বিপক্ষে। সে চায় না এই কোম্পানির চেয়ারম্যান নয়ন হোক। লামিয়ার এরকম আচরণ দেখে তার বাবা বুঝে যায় যে নয়ন আর লামিয়ার মধ্যে সম্পর্ক ভালো না। লামিয়ার আব্বু বলে, এখন আবার সন্দেহ হচ্ছে তোমার আর নয়নের মধ্যে সম্পর্ক ভালো নেই, আমি শিওর। কিন্তু তুই একটা বিষয় বুঝতে পারছিস না কেন? আবার যা কিছু আছে, সকল সম্পত্তি এবং কোম্পানি আর টাকা পয়সা সব তো তোরা দুই বোনই পাবি। এখানে তোর হাজব্যান্ডের অধিকার আছে, আর ও যদি এই কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এটা তো তোর খুশি হওয়া উচিত। কিন্তু তুই এরকম কষ্ট পাচ্ছিস কেন সেটাই তো বুঝতে পারছি না। আব্বু, এখন আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি সেটা ভালোই মনে করেছো। তুমি যেটা ভালো মনে করেছো সেটাই করেছো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে আমার সঙ্গে এরকম কাজ কখনোই করতে না। যাই হোক, আমি তাহলে এখন বাসায় যাই, এখানে তো আমার কোনো কাজ নেই। কি বলিস? বাসায় যাবে কেন? এখনো অনেক কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। চল কনফারেন্স রুমে চল। লামিয়া আর নয়নকে সঙ্গে নিয়ে কনফারেন্স রুমে যায়। সেখানে গিয়ে কাগজপত্র রেডি করছিল। লামিয়া এতটাই রেগে গেছে যে তার মুখ লাল হয়ে গেছে রাগের জন্য। নয়ন এটা বুঝতে পেরেছে, কিন্তু সে কোনো কথা বলছে না। লামিয়াকে সে জানে এখন যদি তাকে কিছু বলা হয় এটার পরিণতি অনেক খারাপ হবে। সেজন্য নয়ন চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরেই লামিয়ার আব্বু বলে, তোমরা দুজন এই দুইটা পেপারে সাইন করো। মামা, আর একটা বড় ভেবে দেখলে হতো না? মামা, আর একটা বার ভেবে দেখলে হতো না? আর একটা বার আপনি ভেবে দেখেন, এটা কিন্তু অনেক বড় দায়িত্ব। একটু ভেবেচিন্তে কাজ করেন। ভেবেচিন্তে করছি। আমি এত বোকা না যে তোকে এত বড় একটা দায়িত্ব দিব। যারা যোগ্য তাদেরকে এই দায়িত্বই বসে আছি। আমি জানি তোমাকে দিয়ে ভালো কিছু হবে। আর লামিয়া,
তোমাকে সাহায্য করবে, তোমার পাশে থাকবে, একজন আরেকজনকে হেল্প করবে। তোমরা দুজনই কোম্পানির মালিক। আর কোনো কথা না বলে দুজনেই সাইন করে ফেলো। তারা দুজনেই পেপার নিয়ে সাইন করতে শুরু করে। সবগুলো পেপারে সাইন করা শেষ হলে সেখানকার কার্যক্রম শেষ করে নয়না লামিয়াকে নিয়ে প্রথমে লামিয়াকে জিএম এর রুমে বসিয়ে দেয়। এখানে কি লামিয়াকে উপদেশ দিতে শুরু করে তার বাবা। মা লামিয়া, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব তোমার জন্য। তুমি যদি এই কোম্পানির দায়িত্ব ঠিকমতো পালন না করো তাহলে কিন্তু অনেক বড় একটা লস হতে পারে। আমি চাই সব দুঃখ কষ্ট ভুলে আমার দিকে সে হলেও ঠিকমতো এই দায়িত্বটা পালন করবে। তোমার থেকে আমি এটাই আশা করি। লামিয়া কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। কিছুক্ষণ পর সেখান থেকে এমডি রুমে নিয়ে গেল নয়না লামিয়াকে। লামিয়ার স্বপ্ন ছিল এমডির চেয়ারে বসার, কিন্তু তার স্বপ্নটার পূরণ হলো না। তার জায়গায় এখন নয়ন এই চেয়ারে বসবে, এটা লামিয়া কোনোভাবে মানতে পারছে না। এদিকে নয়নও এই বিষয়ে প্রস্তুত ছিল না যে চেয়ারম্যানের চেয়ারটা দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। সে বুঝতে পারে এখন থেকে তার অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। সে আনন্দ কম ভয় বেশি পাচ্ছে। লামিয়ার আব্বু বলে, কি ব্যাপার নয়, তুমি কেন কথা বলছো না কেন? এটা তোমার এই রুমে থেকে তুমি সকল কার্যক্রম করবে আর তোমাকে সাহায্য করবে লামিয়া। তোমরা এখন এই অফিসের ভরসা। আমি চাই তোমরা দুজন মিলেমিশে অফিসটাকে ফ্যাক্টরিকে অনেক উপরে নিয়ে যাও। আমি যতটুকু পেরেছি করেছি, এখন তোমাদের দায়িত্ব। তোমাদের এটা মাথায় রাখতে হবে যেটা শুধু কয়েকজনের না, আমাদের নিচে কিন্তু কয়েক হাজার শ্রমিক আছে, স্টাফ আছে। তাদেরকে গাইড করার দায়িত্ব এখন তোমাদের। এখন তুমি যাও, চেয়ারে বসো। নয়ন ধীরে ধীরে চেয়ারের দিকে এগিয়ে যায়। চেয়ারের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। লামিয়ার আব্বুর বলায় সেই চেয়ারের উপরে বসে। সে বুঝতে পারে এই চেয়ারের ওজন অনেক, এখানে অনেক দায়িত্ব লুকিয়ে আছে। পুরো কোম্পানি এখন তার কন্ট্রোল করতে হবে। অনেক কঠিন একটা কাজ হবে তার জন্য। মামা, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন এটা আমি 100% দিয়ে চেষ্টা করব পালন করার জন্য। পুরো কোম্পানির মধ্যমণি আপনি, যেহেতু বিশ্বাস করে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, মনে প্রাণে আমি চেষ্টা করব এই দায়িত্বটা পালন করার। তুই এই চেয়ারের যোগ্য না, সেজন্য তোর এত ভয় হচ্ছে। এখানে এত ভয় পাওয়ার কি আছে? তুই ভয় পাচ্ছিস সেই কারণ তুই এই দায়িত্ব কখনোই পালন করতে পারবি না। সেটা আমি খুব ভালো করেই জানি। এখনো সময় আছে। এটা কি হচ্ছে লামিয়া? তুই নয়নের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? ওকে অ্যাপ্রিসিয়েট কর। তোকে সাহস দিবে তা না করে তুই ওকে ভয় দেখাচ্ছিস। ও তো তোর হাজব্যান্ড হয়। ছোট লোক কোথাকার! তোকে আমি সাহস সম্মান কোনোটাই দিব না। কখনো এই চেয়ারটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু হুট করে কোথা থেকে উড়ে এসে এই চেয়ারে বসে পড়লি তুই। আমিও দেখে নিব। কি ব্যাপার? তোকে আমি কি বললাম আর তুই কি বিড়বিড় করছিস? অনেক কথা হয়েছে, এখন চল ক্যান্টিনে যাই। এই সুযোগে ক্যান্টিন পরিদর্শন করা হবে। অনেক দিন হলো যা হয় না, খাওয়া দাওয়া করা হবে। লামিয়া তার বাবার সঙ্গে না গিয়ে সরাসরি বাসায় চলে যায়। লামিয়ার আব্বু নয়নকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে পুরো অফিস ফ্যাক্টরি ভিজিট করে তাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। অফিসে তাদের কার্যক্রম শেষ করে তারা বাসার দিকে রওনা হয়। কিন্তু সে এত বড় একটা দায়িত্ব পেয়েছে, এ বিষয়ে তারা আব্বু আম্মু কোনো কিছুই জানে না। কিন্তু এখন সেটা জানাতে চায় না। সে আসলে এই দায়িত্বে থাকতেই চায় না। সে চায় এই দায়িত্ব লামিয়া পালন করুক, কিন্তু সে এই অফিসের জন্য ভালো একটা কাজ করে যেতে চায়। তারপরে দায়িত্বটা লামিয়াকে দিয়ে দিবে। এটা ভাবতে ভাবতে সে বাসায় গিয়ে দেখে লামিয়া রুমে শুয়ে ঘুমাচ্ছে। সে আর রুমে না থেকে ফ্রেশ হয়ে বাহিরে একটা ব্রিজে বসে থেকে শুরু করছে কিভাবে এত বড় একটা দায়িত্ব সে পালন করবে। কি ব্যাপার নয়ন, তুমি বাইরে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমি সবকিছু শুনেছি। ও তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে। ও আসলে একটু রাগী, কিন্তু ওর মন অনেক ভালো। কিন্তু কি জন্য এরকম করেছে সেটা আমি বুঝতে পারছি না। তবে দেখো, ও একসময় সব কিছু বুঝবে, তোমাকে কাছে টেনে নিবে, তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা আমি বিশ্বাস করি। মামি, আপনি একদম ঠিক কথা বলেছেন। উনি একটু রাগী বেশি, তবে আমি কিন্তু কোম্পানির কোনো দায়িত্বে থাকতে চাইনি। মামা আমাকে জোর করে এখানে বসে আছে, সেজন্য আরও বেশি রেগে আছে আমার উপরে। উনি সন্দেহ করছে আমি মামাকে ফুসলে এই দায়িত্বটা কেড়ে নিয়েছি ওনার থেকে, কিন্তু এটা আসলেই সম্পূর্ণ মিথ্যে। সেটা আমি জানি, তুমি কিছুই জানো না। এটা একদম সত্যি কথা। তোমার মা আমাকে সব কিছু বলেছে, কারণ লামিয়াকে সে ভয় পায়। লামিয়া অনেক বেশি পরিমাণে রাগী ও আবেগী।
ও যদি কোম্পানির দায়িত্ব নেয় তাহলে কোম্পানির ক্ষতি হতে পারে, সেই জন্য তোমার মামা ভেবেচিন্তেই তোমাকে দায়িত্বটা দিয়েছে। কিন্তু উনি বুঝতে পারেনি যে লামিয়া এত পরিমাণে রেগে যাবে ওনার উপরে। লামিয়া কেন বুঝতে পারছে না? তোমাকে দায়িত্ব দেয় একই তো, এই কোম্পানির ভবিষ্যৎ ওদের দুই বোনেরই তো হবে, কিন্তু ও এটা কেন বুঝতে পারছে না আমি বুঝি না। নয়ন তার মামির সঙ্গে কথা শেষ করে রুমে চলে আসে। এসে তার অফিসিয়াল কাজে একটু ব্যস্ত হয়ে যায়। ল্যাপটপ বের করে অফিসের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ঘাটাঘাটি শুরু করে। কিভাবে তাদের কোম্পানি আরও উপরের দিকে নেওয়া যায় সে ঘাটতে ঘাটতে তার চোখে পড়ল 16-এ বাইরের লিস্ট। সে বুঝতে পারে এটা অনেক বড় একটা বায়ার কোম্পানি থেকে কখনোই তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, কিন্তু সে তার সঙ্গে যোগাযোগ করতে চায়, তার সঙ্গে কাজ করতে চায়। কিন্তু সে এত বড় একটা বায়ারের সঙ্গে কখনো কাজ করতে পারবে কি না। সে কিছুক্ষণ ল্যাপটপ ঘাটাঘাটি করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই সে গোসল করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তার যাওয়ার একটু পরে লামিয়া অফিসে উপস্থিত হয়। অফিসে গিয়ে তার পিএস নীলাকে জিজ্ঞেস করে, আচ্ছা নীলা, আপনি কি এই বায়ারের ব্যাপারে কিছু বলতে পারেন? হ্যাঁ স্যার, তিনি অনেক বড় বয়ান। এনার সঙ্গে স্যার অনেকবার ডিল করার চেষ্টা করেছেন, কিন্তু কখনোই ব্যাটে বলে মেলেনি। আসলে সেই জন্যই হয়নি। ওনার সঙ্গে ঠিক করা এত সহজ বিষয় নয়। বড় স্যার অনেক চেষ্টা করেছেন। উনি চেষ্টা করেছেন, আবার করতে বাধা কোথায়? এই বায়ারের সঙ্গে যদি ডিল করতে পারি তাহলে এই কোম্পানি অনেক দূরে এগিয়ে যেতে পারবে। জি স্যার, সেটা তো অবশ্যই, কিন্তু ওনার সঙ্গে কথা বলাটাই অনেক টাফ ব্যাপার। আমি ওনার সব ডিটেল আপনাকে এনে দিচ্ছি, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ অবশ্যই, আপনি ওনার সকল ডিটেলস আমাকে এনে দিন, আর ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার টেবিলে দিয়ে যাবেন। যেভাবেই হোক ওনাকে এই ডিল করার জন্য কনভিন্স করতে হবে। নীলয় কথা বলে বাহিরে বের হবে, তখনই নয়নের রুমে প্রবেশ করে লামিয়া। সে রুমে ঢুকে নয়নকে বলতে শুরু করে, কি ব্যাপার? এই মেয়ের সঙ্গে তোর এত কি কথা? কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু তোদের কথা যেন শেষই হচ্ছে না। কি এমন কথা বললি? তেমন কোনো কথা না, একটা বায়ারের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছি। অনেক বড় একজন বায়ার উনি। যদি আমাদের থেকে প্রোডাক্ট নেয় তাহলে এই কোম্পানি আরও উপরের দিকে যেতে পারবে। সেজন্যই ওনাকে সকল ডিটেলস আনতে বলেছি। তুই কোন বায়ারের সাথে যোগাযোগ করবি আমাকে তো কিছুই বললি না। আসলে আপনি আমার উপর অনেক রেগে আছেন তো, সেজন্য আপনাকে এই বিষয়ে কিছুই বলিনি। যদি আরও রেগে যান আমার উপরে সেজন্য। এটা একদম মিথ্যা কথা। তুই আসলে চাচ্ছিস আমি যাতে কোনো বিষয়ে না জানি। তুই সব কিছু একা একা সব করে সব ক্রেডিট একা নিবি। আপনি সবসময় উল্টাটাই ভাবেন কেন বলেন তো? আমি এরকম কিছুই করতে চাইনি। আমি মাত্র অফিসে এসেছি, আপনাকে বলার সময়টা এখনো পাইনি। আমি ইনফরমেশন গ্যাদার করছি। আপনাকে একটু পরে বলতাম। আপনি সবসময় শুধু আমাকে সন্দেহ করেন আর কষ্ট দিয়ে কথা বলেন। আচ্ছা ওইসব বিষয় এখন বাদ দিলাম। ওই বায়ারের নামটা আমাকে বল একটু। ভাইয়ের টাইটেল সম্ভবত 16-এ। তোর মাথা ঠিক আছে? তুই এই বায়ারের সঙ্গে কন্ট্রাক্ট করার চেষ্টা করছিস। তুই জানিস আব্বু অনেক চেষ্টা করে ওনার সঙ্গে ডিল করতে পারেনি, আর তুই করবি কিভাবে? তুই তো এই বিষয়ে কিছুই জানিস না। চেষ্টা করতে বাধা কিসে বলেন? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে দেখি না একটাবার কি হয়। তোর কথা আমি শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আব্বু কি জন্য তোকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে কিছুই বুঝলাম না। আচ্ছা আপনি এমন ব্যবহার করছেন কেন বলেন তো? বারবার শুধু একই কথা বলেন, বিরক্তিকর। আমাকে মামা অনেক আশা করে এই চেয়ারে বসে আছেন। আমি মামাকে আশাহত করতে চাই না। আমি যেভাবেই হোক যে কোম্পানিটাকে আরও বড় করতে চাই। প্লিজ আপনি আমার পাশে থাকুন। যদি পাশে থাকতে না পারেন তবে খারাপ কিছু বললেন না, আমাকে চেষ্টা করতে দিন প্লিজ। নয়নের কথা শুনে লামিয়া একটু স্থির হয়ে গেল। সে বুঝতে পারছিল নয়নের মধ্যে দৃঢ়তা এবং বিশ্বাস আছে, সেজন্য এত কনফিডেন্সের সঙ্গে সে কথা বলছে। কিন্তু লামিয়া কোনোভাবে এটা মানতে পারছে না যে তার জায়গায় নয়নকে দেখতে হচ্ছে তার। এর মধ্যে হঠাৎ কেবিনে প্রবেশ করে নীলা। সে 16-এ বাইরের সকল ডিটেলস একসঙ্গে করে নয়নকে দেয়। নয়ন ফাইলগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। তাকে কিভাবে কনফিডেন্স করবে সেটা নিয়েই চিন্তায় ডুবে যায়। একে একে রুম থেকে প্রথমে নীলা চলে যায়, তারপরে লামিয়া যায়। নয়ন বসে বসে ভেবে যাচ্ছিল কিভাবে বায়ারের সঙ্গে ডিল করা যায়। এভাবে কিছুক্ষণ ভাবতে ভাবতেই সেই বায়ারের ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করে নয়ন। ওই পাশ থেকে বায়ারের পিএস ফোন উঠায়। হ্যালো, আসসালামু আলাইকুম।
আমি কি আদিব স্যারের সঙ্গে কথা বলছি? জি না, আদিব স্যারের বিয়ে বলছি। আপনি কে? আপনার পরিচয়টা দিন। যে আমার নাম নয়ন, আমি একটা কোম্পানি চালাই। আমি আদিব স্যারের সঙ্গে কথা বলতে চাই। যে আপনি কি বিষয়ে কথা বলতে চান আমাকে একটু বলবেন? আমি ওনার সঙ্গে বিজনেসের বিষয়ে কথা বলতে চাই। উনি কি খুব ব্যস্ত আছেন? আপনি একটু ওয়েট করুন, আমি স্যারকে দিচ্ছি। নয়নের বুকের মধ্যে ধুকপুক করতে শুরু করেছে। এত বড় একটা বাইরের সঙ্গে কথা বলতে চাচ্ছে, সে একটু নার্ভাস, কিন্তু তার মনোবল অনেক বেশি। তারপর ওপাশ থেকে আদিব স্যার বলে ওঠেন, জি বলেন, আপনি আমার সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে চান? স্যার, আমি আপনার সঙ্গে বিজনেসের বিষয়ে কথা বলতে চাই। আমার কোম্পানির সঙ্গে যুক্ত করতে চাই আপনাকে। দেখুন, আমি আসলে ফোনে এভাবে কথা বলতে পছন্দ করি না। আপনি যদি পারেন তাহলে আমার অফিসে চলে আসেন, আপনার সঙ্গে সামনাসামনি বসে কথা বলবো। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। জি স্যার, অবশ্যই আমি এটাই চাচ্ছিলাম, কিন্তু আপনাকে বলতে একটু গিল্টি ফিল হচ্ছিল। আপনি যেহেতু বললেন তাহলে তো আর কোনো প্রবলেম নেই। এখন আপনি বলেন আমি কবে আসলে ভালো হয়? আজকে আমার কয়েকটা মিটিং আছে। আপনার যদি কালকে সময় হয় তাহলে কালকে 10টার সময় মিটিং ফিক্স করতে পারি আপনার সঙ্গে। জি স্যার, অবশ্যই আমি ফ্রি আছি। তাহলে আমি কালকে 10টার সময় আপনার অফিসে যাব। হ্যাঁ, তাহলে আপনি কালকে 10টার আগে অফিসে চলে আসবেন। আপনার সঙ্গে ঠিক 10টার সময় মিটিং করব আমি। আর হ্যাঁ, আপনি আমার সঙ্গে কোন বিষয়টি নিয়ে কাজ করতে ইচ্ছুক, আপনি সেই ফাইলগুলো রেডি করে আনবেন প্লিজ। জি স্যার, অবশ্যই। তাহলে কালকে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। নয়নের মনে একটু একটু আশা জমতে শুরু করেছে। কালকে ঠিক 10টার সময় মিস্টার আদিবের সঙ্গে তার মিটিং ফিক্সড হয়ে গেছে। সে এখন তার প্রোডাক্টগুলো নিয়ে সুন্দর করে 2টা ফাইল রেডি করে, তার ফাইল রেডি করা শেষ হয়ে গেলে সে অনেক ক্লান্ত হয়ে যায়। সে খাবার খেতে যাবে, এর মধ্যেই রুমে প্রবেশ করে লামিয়া। রুমের মধ্যে যখন আসবেন একটু নক করে আসবেন প্লিজ। হঠাৎ করে রুমে প্রবেশ করেন, কেমন যেন লাগে। আমি তোর রুমে ঢুকবো, এটার জন্য আবার তোর কাছে পারমিশন নিতে হবে? চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে কি নিজেকে অনেক বড় মানুষ মনে করতে শুরু করেছিস? আপনি আসলে সোজাভাবে কোনো কথা বলেন না, কোনো কথা বোঝেনও না। আমি আপনাকে বললাম নক করে ঢুকতে, আপনাকে কখন বলেছি পারমিশন নিয়ে ঢুকতে হবে? অন্য সময় পারমিশন নিয়ে ঢুকবেন, কিন্তু আপনাকে তো আমি পারমিশন নিয়ে ঢুকতে বলিনি। শুধু দরজায় একটু নক করবেন, সামান্য একটা কথা বলেছি। আচ্ছা, এখন আমার ঝগড়া করার কোনো মুড নেই। আমি তোকে ডাকতে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। এখানেই খাওয়া দাওয়া করবে নাকি ক্যান্টিনে যাবি সেটা বল। না না, এখানে খাওয়া দাওয়া করব না, আমি ক্যান্টিনে যাব। আপনিও চলুন। নয়ন আর লামিয়া দুজন ক্যান্টিনে চলে গেল। দীর্ঘ অনেক দিন পর লামিয়া নয়নকে খাওয়ার জন্য ডেকে নিয়ে গেল। নয়ন একটু অবাক হয়েছে, তবে আহামরি কিছু না। তারা দুজন খাওয়া দাওয়া করে আবার কেবিনে ফিরে আসে। সেখানে এসে লামিয়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুই কি সেই বাইরের সঙ্গে কথা বলেছিস? আমি কিন্তু তোকে বলেছিলাম কথা না বলতে। শুধু শুধু অপমান হয়ে কি লাভ? আমি জানি উনি আমাদের মতো ছোট কোম্পানিকে কখনোই গুরুত্ব দিবে না। এখনো কিছু বলতে পারছি না, তবে কালকে মিটিং আছে। ওর সঙ্গে মিটিং করে ওনাকে যদি প্রজেক্টের সব কিছু বোঝাতে পারি, আশা করি উনি কনভিন্স হবেন। তবে শিওর কিছু বলতে পারছি না, দেখা যাক কি হয়। কি বলিস? ওনার সঙ্গে তুই মিটিং ফিক্স করলে কিভাবে? উনি তো সব সময় খুবই ব্যস্ত থাকেন, তাহলে তোকে স্লট দিল কিভাবে? সেটা আমি বলতে পারবো না, তবে অনেকক্ষণ কথা বলার পরে উনি আমাকে ওনার অফিসে যেতে বলেছে। কালকে 10টায় মিটিং। অফিস আমাদের এখন উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, এই ডিলটা যেন কনফার্ম করে আসতে পারি। সব বুঝতে পারলাম, কিন্তু তুই কি ফাইল রেডি করেছিস? ওখানে গিয়ে কিন্তু মুখে কথা বললে চলবে না, কথা বলতে হবে, ফাইলও দেখাতে হবে। তাহলে আমি প্রজেক্টগুলোর একটা ফাইল রেডি করে দিচ্ছি তোকে। থাক ম্যাডাম, আপনি যে এতটুকু বলেছেন সেটা আমার জন্য অনেক। অনেক ফাইল রেডি করতে হবে না, ফাইল আমি অনেক আগে রেডি করে ফেলেছি। এখন শুধু কালকে গিয়ে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারলেই হয়। তুই এত দ্রুত ফাইল রেডি করলি কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই ফাইল রেডি করে ফেলেছিস। আচ্ছা যাই হোক, আজকে তাহলে তাড়াতাড়ি বাসায় যা, আমি অফিসে আছি। কালকে তোর তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। শুধু আমি নয়, আপনি আমার সঙ্গে চলেন। অফিসের তেমন কোনো কাজ নেই, আজকে দুজনের সাথেই বাসায় চলেন। আচ্ছা, তাহলে তুই ফাইল নিয়ে গাড়ির দিকে যা, আমি আমার ব্যাগটা নিয়ে আসি। নয়ন ফাইলগুলো নিয়ে গাড়িতে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পর লামিয়া চলে আসে। দুজনেই একটু ক্লান্ত। সরাসরি বাসায় গিয়ে নয়ন গোসল দিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় বসে সিগারেট টানছিল। সঙ্গে সঙ্গে লামিয়া এগিয়ে নয়নের হাত থেকে সিগারেট টান দিয়ে ফেলে দেয়। নয়ন জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনি আমার সিগারেটটা ফেলে দিলেন কেন? তুই এমন ভাবে বলতেছিস মনে হচ্ছে এটা না খেলে তুই মারা যাবি।
এগুলো কিন্তু আমার একদম পছন্দ না, গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে। আর একদিন যদি দেখেছি তোকে সিগারেট খেতে, তাহলে তোর খবর আছে বলে দিলাম। আমি সিগারেট খেলে আপনার কি যায় আসে? আমি তো আপনার কেউ হই না। তাহলে আমাকে নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন বলুন তো? আমার সঙ্গে এখন তর্ক করবি না বলে দিলাম। যেটা বলেছি সেটাই এখন থেকে পড়বি। আর কে বলেছে তুই আমার কেউ হোস না? তোকে আমি সব সময় রাগ দেখাই বলে কি তুই এগুলো ভেবে নিয়েছিস নাকি? অবশ্যই, যে কেউ ভাববে আপনি আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করেন। এমন ব্যবহার করেন, হ্যাঁ আমি রাস্তার কোনো টোকাই সবসময় তুই তোকারি করে কথা বলেন, যেটা শুনতে একদম ভালো লাগে না আপনার মুখে। নয়নের কথা শুনে লামিয়া একটু থমকে যায়। সে বুঝতে পারে নয়নকে সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু তার এই কষ্টগুলো কিভাবে মুছে দিবে সে বুঝতে পারছিল না। নয়ন চেয়ারের উপরে বসেছিল। নয়ন কোনো কিছু বুঝে ওঠার আগে নয়নের কোলের উপরে গিয়ে বসে পড়ে লামিয়া। নয়ন যেন একদম স্তব্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। তার কণ্ঠনালী যেন একদম বন্ধ হয়ে গেছিল। তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যেতে শুরু করে। সে বুঝতে পারছিল না লামিয়া কেন এটা করলো। ভয়ে ভয়ে সে জিজ্ঞেস করে, কি ব্যাপার? আপনি এভাবে আমার কোলের উপর বসলেন কেন? তাড়াতাড়ি উঠে যান আপনি, আমার শরীর কিন্তু কাঁপাকাঁপি করছে। একটু আগেই তো বললি আমি তোকে ভালোবাসি না, সব সময় শুধু অপমান করে কথা বলি, তাই এমন করলাম। ও সরি। ও আমার তো মনে ছিল না। এখন থেকে আর তুই করে কথা বলবো না, এখন থেকে শুধু তুমি করে কথা বলবো। লামিয়ার এরকম পরিবর্তন দেখে নয়ন অবাক হয়ে যায়। সে কোনোভাবেই বুঝে উঠতে পারছে না কি করা উচিত তার। এখন কি বলা উচিত? এক পর্যায়ে নয়ন বলে, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? এরকম ইয়ার্কি কিন্তু আমার একদম পছন্দ হয় না। আমার কেমন জানি লাগছে। প্লিজ ওঠেন। জান, তোমার সঙ্গে আমি ইয়ার্কি করতে পারি, তুমি আমার হাজবেন্ড। তোমাকে এখন থেকে সব সময় আদরে রাখবো। আমার আদর পেয়ে তুমি সব কিছু ভুলে যাবে, শুধু আমার কথাই ভাবতে থাকবে, দেখে নিও। কিন্তু আপনার হঠাৎ এত বড় পরিবর্তন, আমার বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমার সঙ্গে এত সুন্দরভাবে কথা বলছেন। আমার মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। আপনি আমাকে একটু চিমটি কাটুন তো। এই নাও। ও মাগো, এত জোরে কেউ চিমটি কাটে? আমি জানি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছি না। যাই হোক, এগুলো যদি আপনি মন থেকে করে থাকেন তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। অবশ্যই মন থেকে করেছি। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আর নয়। এখন থেকে তুমি সব সময় আমাকে তোমার পাশে পাবে, বুঝতে পেরেছো? নয়ন কিছু একটা বলতে যাবে তখনই লামিয়া নয়নকে জড়িয়ে ধরে তার নরম দুটি ঠোঁট নিয়ে নয়নের ঠোঁটের সঙ্গে লাগিয়ে লিপ কিস করতে শুরু করে। নয়নের সুযোগ বুঝে লামিয়া নরম তুলতুলে ঠোঁটগুলো চুষতে শুরু করলো। এভাবে অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে আদর করছিল, চুমু খাচ্ছিল। হঠাৎ দরজার বাহিরে থেকে লামিয়ার আম্মু ডাকে। সঙ্গে সঙ্গে লামিয়া উঠে যায়। আম্মু বলো। অফিস থেকে কখন এসেছো? খাওয়া দাওয়া করতে হবে না? নয়নকে সঙ্গে নিয়ে আসো, তোমার আব্বু তোমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিচে আসো। লামিয়া তার আম্মুর কথা শুনে নয়নকে সঙ্গে নিয়ে খাবার টেবিলে চলে যায়। নয়নের মিটিংয়ের সম্পর্কে তার মামার সঙ্গে কোনো কথা বলেনি, কারণ সে চায় তার মামাকে চমকে দিতে। তারা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। এই যে মিস্টার, আজকে থেকে তোমাকে আর ফ্লোরে কিংবা সোফায় ঘুমাতে হবে না। আজকে থেকে তুমি বিছানায় ঘুমাবে আমার সঙ্গে, এসো। যা বলছেন ভেবে বলছেন তো? দেখা যাবে সকালে উঠে আবার আমার উপরে চেঁচামেচি শুরু করবেন। এত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়। কালকে সকালে কিন্তু তোর ঘুম থেকে উঠতে হবে, এটা মাথায় আছে কি? নয়ন আর কোনো কিছু না ভেবে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। লামিয়া কিছুক্ষণ পর তার দিকে এগিয়ে আসতেই নয়ন তাকে জাপটে ধরে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর লামিয়া ঘুরে উঠে নয়নের বুকের সঙ্গে মাথা ঠেকিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে। একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাতটাই পার করে দেয়। সকালে ঘুম ভাঙতেই লামিয়া নয়নের জন্য খাবার রেডি করছিল। কিছুক্ষণ পর নয়নকে ডেকে দেয়। নয়ন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবারের জন্য নিচে চলে যায়। তোমাকে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তারপরেও তো লেট কেন? আর বইল না, এই প্রথম এভাবে ঘুমিয়েছি তো, সেজন্য কখন সকাল হয়ে গেছে টেরই পাইনি। কি বলো? একটু আস্তে বলো, আম্মু শুনে ফেলবে। ও সরি, আমার মনেই ছিল না। এখন কথা না বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে বের হও, তা না হলে লেট হয়ে যাবে কিন্তু। নয়নের কোনো কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত লামিয়াকে বিদায় জানিয়ে মিটিংয়ের জন্য বের হয়ে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে অফিসে চলে আসে। সেখান থেকে নেমে সোজা আদিব সাহেবের রুমের দিকে চলে যায়। তার পিএসের সঙ্গে তার সঙ্গে কথা বলে তাকে ভিতরে ঢুকতে দেয়। আরে আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। কি খাবেন বলেন, চা না কফি? ধন্যবাদ স্যার, আমি এখন এই সময় কিছু খাবো না, মাত্র খেয়ে আসলাম বাসা থেকে। আচ্ছা, এখন আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু বলেন। এই নিন ফাইল,
এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। আশা করছি আপনি এটা চেক করলে সব কিছু বুঝে যাবেন। আদিব সাহেব ফাইল শুরু করেন। অনেকক্ষণ সে ফাইলগুলো নিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর মুখে হাসি নিয়ে নয়নকে বলতে শুরু করে, নয়ন সাহেব, আমি আপনার ফাইলের প্রেজেন্টেশনগুলো দেখলাম। খুবই চমৎকার হয়েছে আপনার প্রেজেন্টেশন, আমার অনেক পছন্দ হয়েছে। এখন আপনার ফাইলে যেরকমভাবে ডিটেলস লেখা আছে, আপনার কাছে আমি প্রোডাক্টটা নিতে ইচ্ছুক, কিন্তু আমাকে 100% অথেন্টিক প্রোডাক্ট দিতে হবে। যদি আপনি আমার এই কথার সঙ্গে একমত হন, তাহলে আপনার সঙ্গে আমি কাজ করতে রেডি। অবশ্যই স্যার, কেন? আমি আপনাকে 100% অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আশা করছি আমার প্রোডাক্টটা আপনি কখনোই খারাপ পাবেন না। আমি আপনার সঙ্গে কাজ করব, কোনো ঝামেলা হওয়া চলবে না, সব কিছু ক্লিয়ার থাকতে হবে। এমপ্লয় থেকে শুরু করে ওয়ার্কার সবাইকে আপনার প্রাধান্য দিয়ে চলতে হবে। জি স্যার, অবশ্যই আপনি আমার কথা এবং কাজের সঙ্গে সম্পূর্ণ মিল পাবেন, এটা আপনাকে আমি ইনশিওর করতে পারি। আর হ্যাঁ, আপনাকে আমি যা অর্ডার করব সেটার কোয়ালিটি 100% মেনটেন করতে হবে। আমার খুব তাড়াহুড়ো নেই আপনাকে যে সময় দিব, আপনি সেই সময়ের মধ্যে রিল্যাক্সে কাজটা কমপ্লিট করে দেবেন। তাহলে আজকে আমি অডিটের জন্য লোক পাঠাচ্ছি। আপনার অফিসে ওনারা কিছু এডিট করার পরে আমাকে সে রিপোর্ট করবে, তখন আমি আপনার সঙ্গে ডিল ফাইনাল করে ফেলব। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নেই। তাহলে আমার সঙ্গে ওনারা আসুক, কি বলেন আপনি? তাহলে তো আরও ভালো হয়। ঠিক আছে, আমি অন্যদেরকে বলে দিচ্ছি, সবাইকে আপনি সঙ্গে করে নিয়ে যান। নয়ন অডিটরদের সঙ্গে নিয়ে তার অফিসে চলে যায়। সেখানে গিয়ে অডিটররা অডিট করতে শুরু করে। পুরো অফিসটা তারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। এর মধ্যে এসে অফিসের একটা এমপ্লয় অডিটরকে অফিস সম্পর্কে অনেক বাজে কথা বলে। এটা শুনে অডিটররা একটু ভয় পেয়ে যায়। তাদের এখন বুঝতে অসুবিধা হচ্ছে আসলে কে সত্য বলছে আর কে মিথ্যা। তারা আর কোনো কিছু বুঝতে না পেরে সরাসরি নয়নের কাছে চলে যায়। তাকে গিয়ে সবকিছু খুলে বলতে শুরু করে। নয়ন সাহেব, আপনার অফিসের মনে হয় টেকনিক্যাল কোনো ঝামেলা আছে। আপনার অফিসে স্টাফরা এই অফিস সম্পর্কে খারাপ তথ্য দিচ্ছে, এটা আসলে কেন? কি বলেন? কেউ নেই? ওনার নাম আমাকে বলুন। এখন নাম তো জানি না, তবে লম্বা লম্বা চুল, একটু হাইটেও লম্বা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলছেন। আপনার একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে আনছি। হ্যালো, একটু শাকিল সাহেবকে আমার কেবিনে পাঠাও তো দ্রুত। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে দেখেছি। আপনি ওনাদের কি বলেছেন এই অফিস সম্পর্কে? স্যার, ওনাদের সঙ্গে তো আমার কোনো কথা হয়নি, আমি ওনাদের আজকে প্রথম দেখলাম। শাকিলের কথা শুনে অডিটর নাজিম সাহেব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সেখানে থাকা উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এদিকে শাকিল অনেক ভয় পেয়ে আছে। সে বুঝতে পারছে আজকে তার চাকরিটা হয়তো আর থাকবে না। সে ভেবেছিল অডিটররা নয়নকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যাবে, কিন্তু তো উল্টো হয়ে গেছে। সে আসলে অফিসের অর্ডার নিয়ে কাজ করে। সে অনেকদিন যাবৎ এভাবে কাজ করে অবৈধভাবে টাকা ইনকাম করছিল। সে নিজের চোখের সামনে তার ইনকাম বন্ধ হওয়ার সম্ভাবনা দেখে এই কাজটা করে ফেলে। সে কোনোভাবেই স্বীকার করছিল না। আপনি একটু আগে আমাদেরকে এই অফিস সম্পর্কে বাজে বাজে কিছু তথ্য দিলেন, এখন আপনি বলেছেন আমাদেরকে আজকে প্রথম দেখলেন। আপনি আসলে মিথ্যাটা অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন। স্যার, প্লিজ আমাকে মিথ্যা কোনো অপবাদ দিবেন না। আপনারা অর্ডার করবেন না সেটা বললেই পারেন, শুধু শুধু আমার চাকরিটা কেড়ে নিতে চাচ্ছেন কেন বলুন তো? মিস্টার শাকিল, আপনি আপনার মুখে একটু লাগাম দিন। আপনি মাত্র বললেন ওনাদের সঙ্গে আপনার এখন প্রথম দেখা, কিন্তু আমি তো সিসি ক্যামেরায় দেখলাম একটু আগেই ওনাদের সঙ্গে আপনি কথা বললেন। আপনি যে কোম্পানির সঙ্গে এরকম বিষয় খাদকতা করবেন সেটা আমি ভাবতে পারিনি। এখন আপনাকে আমি পুলিশে দিতাম, কিন্তু আমি সেটা করব না। আপনার পরিবার আছে, এখনই আপনি রিজাইন পেপার জমা দিয়ে এই অফিস থেকে বের হয়ে যান। আপনাকে কখনই যেন এই অফিসের আশেপাশে আর না দেখা যায়, বুঝতে পেরেছেন আমার কথা? আর যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন তাহলে সোজা পুলিশে দিয়ে দেব, মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে সেখান থেকে কি বের হয়ে যায়। তখনই অডিটররা বুঝতে পারে এটা একটা চক্রান্ত ছিল। তারা নিজেদের ভুল বুঝতে পেরে নয়নের সঙ্গে কথা বলে বিষয়টা সলভ করে অর্ডারটা কনফার্ম করে দেয়। নয়ন অনেক হ্যাপি। যাদের সঙ্গে কাজ করার প্রচণ্ড ইচ্ছা ছিল আজকে সেটা সত্যিতে রূপান্তরিত হলো। নাজিম সাহেব নয়নকে বিদায় দিয়ে কালকে অফিসে আমন্ত্রণ জানিয়ে চলে যায়। নয়ন খুশিতে আত্মহারা হয়ে গেছে। সে আনন্দের সংবাদ সবার মাঝে বিলিয়ে দিতে অফিসে আর দেরি না করে বাসায় চলে যায়। তার হাতে মিষ্টির প্যাকেট। বাসায় ঢুকতেই নয়নের মিষ্টির প্যাকেটটা নয়নের আব্বু আম্মুর চোখে পড়ে।
নয়ন বাসায় ঢুকতেই তার আব্বু আম্মুকে দেখে আরো সারপ্রাইজড হয়ে যায়। নয়নের আব্বু তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা নয়ন? কি ব্যাপার বাবা নয়ন? তুমি তো আমাদের ভুলেই গেছো, আমাদের খোঁজ খবরই নাও না। তাই আমরা চলে আসলাম তোমার হাতে মিষ্টি প্যাকেট। কোনো খুশির সংবাদ আছে নাকি? আব্বু তুমি কিছু মনে কইরো না, আসলে মামা আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি ঠিক মতো তোমাদের খোঁজ নিতে পারিনি। হঠাৎ করে তোমরা আসলে। তোমার মামা ফোন করেছিল, দ্রুত বাসায় আসতে বলল, তাই আসলাম। তা তোমার হাতে মিষ্টির প্যাকেট কোন খুশিতে এনেছো সেটা বললে না তো? আমি সবাইকে লক্ষ্য করেই বলছি, আজকে আমি অনেক খুশি। কোম্পানির জন্য কিছু একটা করতে পেরেছি এটা ভেবে। লামিয়া তো সব কিছু জানে। আমি অন 6-এ বাইরের সঙ্গে ডিএল ফাইনাল করেছি। আজকে ওনারা আমাদের সঙ্গে কাজ করতে সম্মতি জানিয়েছেন। কালকে ওনারা অর্ডার কনফার্ম করে দিবে। এটার জন্যই আমি মিষ্টি এনেছি। আমি জানতাম তোমাকে দিয়ে কিছু একটা সম্ভব, কিন্তু এত বড় একটা বাইরের সঙ্গে কাজ করতে পারবে এটা আমি ভাবিনি। আমার চিন্তার বাইরে গিয়ে তুমি কাজ করেছো। আজকে আমি নিজেকে প্রাউড ফিল করছি। আশা করি আমার এই সিদ্ধান্ত এখন সবারই পছন্দ হবে। আসলেই নয়ন এত অল্প বয়সে এত মেধাবী, এত বুদ্ধিমান, সেটা আমি নিজেও ভাবিনি। বাবা, তুই আমাদের মুখটা উজ্জ্বল করে দিলি। আজ তোর জন্য সবাই আমাদের প্রশংসা করবে। তোর মতো একটা মেধাবী ছেলেকে জন্ম দিয়ে আজকে আমি অনেক সফল। তোমার মা একদম ঠিক কথা বলেছে বাবা। তোমাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আজকে তুই আমার আশার বাইরে গিয়ে আমার মাথাটা উঁচু করিয়ে দিলি। সবার কথা শুনে নয়ন খুশিতে কান্না করে দিল। নয়নের আব্বু আম্মু এটা দেখে তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। কিছুক্ষণ পর লামিয়ার আম্মু বলতে শুরু করে, কি শুরু করে দিলেন? মাত্র ছেলেটা অফিস থেকে এসেছে, ওকে একটু ফ্রেশ হয়ে আসতে দিন, তারপরে যত কথা আছে সব বলবেন। নয়ন রুমের দিকে চলে যায়। নয়নের পিছে পিছে লামিয়াও আসছিল। রুমে ঢুকতেই লামিয়া দরজা লাগিয়ে দিয়ে নয়নকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, কি ব্যাপার? সবাইকে দেখে আমাকে কি ভুলে গেলে নাকি? আমার সঙ্গে কোনো কথাই বললে না? সেরকম কিছু না, আসলে অনেকদিন পর আব্বু আম্মুর সঙ্গে দেখা হলো তো, সেজন্য একটু ওনাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাকে কি আমি কখনো ভুলতে পারি? তুমি আমার আত্মার আত্মা। তাই না? তাহলে একটু আসো, তোমার সঙ্গে রোম্যান্স করি। বিয়ে হওয়ার পর থেকে তো আমাকে টাচ করতে দেয়নি। আজকে তোমার যা ইচ্ছা তাই করো। তোমার সঙ্গে আমাকে তোমার জন্য উন্মুক্ত করে দিলাম আজকে। নয়ন কথাটা শুনে লামিয়াকে জড়িয়ে ধরে বিছানার ওপর ফেলে দিয়ে তাকে আদর করতে শুরু করে। আচ্ছা, এখন তো ওরা রোম্যান্স করবে। এখন আমরা থাকলে ওদের ডিস্টার্ব হবে, তাই আমরা এখন বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন। গল্পটা এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। সমাপ্ত।